দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুস সালাম, আছেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। সালাম ভাই, আপনাকে দিয়ে অনুষ্ঠানটা শুরু করতে চাই যে আপনারা তো নির্বাচন নিয়ে বেশ কয়েক মাস ধরেই নির্বাচন নিয়ে কথা বলছেন, একটা নির্দিষ্ট রোড ম্যাপ চাচ্ছেন। তো আজকে আমার দেশ পত্রিকার সম্পাদক একটা কথা বলেছেন একটা অনুষ্ঠানে যে অন্তর্বর্তী সরকার তাদের ঘোষিত সময়সীমা পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে তিনি সংশয় জানিয়েছেন। আপনারা নির্বাচন চাচ্ছেন এবং উনি বলছেন যে এই সরকার ওই সময় পর্যন্ত আসলে থাকবে কিনা এই সংশয় জানাচ্ছেন। এই সংশয়ের আসলে কারণটা কি, আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক সিপিবির সংগ্রামী জেনারেল সেক্রেটারি ওনাকে ধন্যবাদ জানাই। যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। এই প্রশ্নটা আসবে বলেই কিন্তু আমরা দীর্ঘদিন বলে আসতেছি যে সরকার একটা পরিচ্ছন্ন থাকা উচিত, ক্লিয়ার থাকা উচিত, তারা কি করতে চায়। আমরা ফর দ্য বিগিনিং ডে থেকে বলতেছি আপনি একটা রোড ম্যাপ দেন। কি রোড ম্যাপ, আপনি কি কি করতে চান এবং এটার জন্য আপনার কতদিন সময় দরকার, পরিষ্কার। কিন্তু এই সরকার তার কর্মপন্থা, কর্মপরিধি বা তার এজেন্ডা বাড়াইতে বাড়াইতে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যে সেটাকে এখন আর সে ক্লোজ করে আনতে পারবে না। এই পাশাপাশি যেটা চলতেছে যে একটা ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রটা আমরা জানি যে একটা পরাজিত ফ্যাসিবাদ সম্পূর্ণভাবে পরাজিত হয় নাই, তাই না? দংশন হয়ে সে মাথাটা গেছে, কিন্তু বাকিটা কিন্তু এখন পর্যন্ত অবস্থান করছে দেশে। যে কথাটা আমি বারবার বলতেছি যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট যারা বানাইছে তারা তো স্টিল এক্সিস্ট করতেছে এবং তারাও জানে যে শেখ হাসিনা একা ক্ষতিগ্রস্ত হবে না, আলটিমেটলি তারাও ক্ষতিগ্রস্ত হবে। তো সেই কারণে তারা তো ষড়যন্ত্র করবেই। এই কারণে বিগিনিং থেকে আমরা এই কথাটা বলতেছি, কিন্তু সরকার এটাতে কোনো তার ইসেই নিচ্ছে না। সে মনে করি আমরা বোধ এটা কি বিএনপি খালি নির্বাচন করতেছে, তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু এটা তো না। রাজনৈতিক দলরা দীর্ঘ 15 বছর, আমরা আজকে এখানে কমিউনিস্ট পার্টি যারাই আছে, আমরা বারবার একটাই আন্দোলন করছি যে একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার। ইলেকটেড গভর্নমেন্ট, পিপলস ইলেকটেড গভর্নমেন্ট। আগেরগুলো তো ইলেকশনের নামে প্রহসন ছিল। তো সেটার জন্য যেহেতু আগে হয় নাই, আমরা আশা করছি যে আজকে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আসলে, হ্যাঁ আমরাই চাইছি সংস্কার। এইটাও নিয়ে আবার রাজনৈতিক দলগুলোর সাথে তারা একটা ডিফারেন্স দাঁড়ায় গেল যে রাজনৈতিক দলরা সংস্কার চায় না, অথচ সবগুলোই কিন্তু একটা বানানো। আমরা বারবার, কারণ দেশ এটা তো আমরা কনসার্ন। দেশের আগে যেরকম শেখ হাসিনা থাকতো, আমাদেরকে লোকজন প্রশ্ন করতো, ভাই এটা কি যাবে না, এটা কি তাড়াবেন না, কবে যাবে? এখনো সেই একই প্রশ্ন লোকজন করে, ভাই নির্বাচন কি হবে? এরা তো ভাই যাবে না। এই যে একটা সংশয়, আর সবচেয়ে বড় কথা যে কিছুদিন যাবৎ এই যে একটা জনগণের মধ্যে যে একটা সংশয়, একটা চিন্তা মধ্যে ফেলে দিছে দেশটা কোন দিকে যাচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে, এই সরকার কি থাকবে? ওই যে জন্য এখনই বলে, এটা মাহমুদুর রহমান সাহেব একটা সংবাদপত্রের সম্পাদক, তাই না? 2 দিন আগেও সে কি বলছে যে না সব এগুলো করতে হবে, এখন সে নিজেই সংশয় প্রকাশ করতেছে। তার মানে এটা কি? তার মানে ষড়যন্ত্রটা এখানে প্রাধান্য রূপ দিতেছে। আমরা ওই ষড়যন্ত্রের কারণে বারবার বলছি যে এই সরকার এই ষড়যন্ত্রকে ফেস করতে পারবে না। আর আমরা বলছি এই সরকার আমরা আনছি, এই সরকার ব্যর্থ হোক সেটাও আমরা চাই না, কারণ এই সরকার ব্যর্থ হইলে আরেকটা অন্ধকার। আমরা শত কিছুর পরেও আমরা এই রাজনৈতিক দলকে, রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে, প্রায় এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকমভাবে আমাদের সমালোচনা করতেছে বা করছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা বলছি যে না এই সরকারটাকে ব্যর্থ হোক আমরা চাই না, এই সরকার সফল হোক। আর সফলতা হলো ওইটাই যে একটা গ্রহণযোগ্য অংশগ্রহণ একটা নির্বাচন করে দিয়ে নির্বাচিত সরকারের কাছে যদি সে দায়িত্বটা অর্পণ করে দিতে পারে। এই ব্যাপারে এত কিছু হচ্ছে, তারপরেও কেন তাদের টনক নড়তেছে না? এটাই কি কোনো চাপ তৈরি করতে পারছেন? এই প্রশ্নের উত্তরটা আমি নেব। আমি একটু প্রিন্স ভাই আপনার কাছে জানতে চাই যে মাহমুদুর রহমান আরেকটা কথা বলেছেন যে এই সরকার তাড়াহুড়ো করে নির্বাচন দিয়ে চলে যেতে পারে, এরকমের সন্দেহ ওনার কাছে রয়েছে। প্রিন্স ভাইয়ের যে সালাম ভাইয়ের যে নির্বাচনের কথা বলছেন, এটা হয়তো দিয়েই ওনারা চলে যেতে পারে, এরকমের সংশয় রয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সালাম ভাইকে শুভেচ্ছা জানাই এবং যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, মাহমুদুর রহমান সাহেবের কথা অবশ্য আপনার কাছেই শুনলাম, আমি আগে আসার আগে ভালো করে শুনে আসতে পারে নাই।
তবে যে দুইটা পয়েন্ট আগেরটা বললেন এবং এখন যেটা বললেন, ঘটনার পরম্পরায় অনেক ঘটনা ঘটতে পারে, তার মধ্যে এই দুইটা প্রেডিকশনকে অ্যাভয়েড করার কোনো কারণ আছে বলে মনে করি না। কিন্তু দেখেন, কথাটা একটু বারবার বলতে হচ্ছে, সালাম ভাই বিএনপির অন্যতম নেতা, সিনিয়র নেতা, এবং এই ঢাকা সিটিতে লড়াই সংগ্রাম তার তো সবাই আমরা জানি, তিনি বীর মুক্তিযুদ্ধ, অন্যতম আমাদের বীর মুক্তিযোদ্ধা একজন। তো দেখেন, এই সরকার আসার আগে বা এই সরকার আসার পরে অনেক আলোচনা এই টেলিভিশনে করেছি, বোধহয় একই কথাই আমরা বারবার বলছি, তাই তো সালাম ভাই? কথা একটা বলেছি, গ্রামের একটা কথা আছে, এই আলোচনার সময় মনে হচ্ছিল যে সীমা অতিক্রম করতে নাই, সীমা অতিক্রম করতে গেলে সমস্যা হয়। তো যে সরকারটা আসছে, ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সে যদি শুরুতে তার সীমাটা ঠিক রেখেই আগানোর জায়গায় যেত, তাহলে কিন্তু কোনো জটিলতা হতো না। এবং প্রথমে কিন্তু তিনি নিজেও বলেছিলেন যে এইগুলো আমাদের কাজ না, আমরা একটা নির্বাচন দিয়ে চলে যেতে চাই। আমাদের সাথে একেবারে প্রথম বৈঠক হলো 12ই আগস্ট, তারপরে 5ই অক্টোবর, সেখানে যে কথাবার্তাগুলো হয়েছিল সেখানে তো সেই কথাগুলো ছিল। কিন্তু আমরা জানি না যে কি কারণে তারা আরো অনেকগুলো এজেন্ডার সামনে নিয়ে আসলো, এবং এটা খুবই কারেক্ট কথা উনি বলেছেন যে আনছেন, এইগুলো কিন্তু ক্লোজ করতে পারছে না, পারার কথা না। তো ইচ্ছা থাকলে অনেক কিছু যদি ধরে নেই, কোনো একটা ভালো উদ্দেশ্য ছিল, সেটাও যেমন পারার কঠিন, আবার বিতর্কে ইস্যু করিডোর, বন্দর, এটা নিয়ে আসলেও কোনো সময় পারবে না। কারণ মনে রাখতে হবে, এটা একক সত্তার সরকার না, আমরা সমর্থন করলেও তার সব এই ধরনের কাজে সমর্থন করব না। আরেকটা হচ্ছে নানামুখী চাপ, নানা অপশক্তি, আমরা বহুদিন ধরে বলছি, দিন দিন কিন্তু এগুলো আরো ভারী এবং শক্তিশালী হচ্ছে। আমি নেগেটিভ অর্থে বলছি। একটা তো মনে রাখা দরকার যে একটা পতিত যে গোষ্ঠী, এবং তারা তো কয়েকজন ব্যক্তি না, তাদের অনেক স্বার্থ রক্ষাকারী দেশি বিদেশি চক্র আছে, তাহলে তারা তো অলওয়েজ এটা চাইবে আনস্টেবল করতে। 2 নম্বর হচ্ছে, এটা আমরা বারবার বলছি, এটা কিন্তু নানা ঘটনায় বাংলাদেশের মধ্যে আপনারা দেখতে পাবেন এখন, যে দীর্ঘ গণতান্ত্রিক শাসনে অনেকগুলো অপশক্তি বেড়ে ওঠে। সে আপনি মুক্তিযুদ্ধ বিরোধী বলেন, অন্য বলেন, এই শক্তিগুলো তাদের অপতৎপর থাকবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি, যারা দীর্ঘদিন ধরে নানা কারণে, ভূ রাজনৈতিক কারণে আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের জনগোষ্ঠী, এগুলো একটা অপূর্ব জিনিস, তাদের উপরে আধিপত্য বিস্তার করতে চায়। তাহলে এইটা কি আপনি এই ধরনের একটা জায়গায় মোকাবেলা করতে পারবেন? যদি বুঝতাম শুরুতে এটা হইতো যে অল পলিটিক্যাল পার্টি, আমি অল পলিটিক্যাল পার্টি বলতে গণতান্ত্রিক এই দেশকে যারা মিন করে তাদের কথা বলি, তাদেরকে আপনি আস্থায় নিয়ে একটা কাজ করলে, তাহলে একটা ঘটনা ঘটলে সবাই মিলে একটা প্রতিরোধের জায়গা থাকতো। কিন্তু সেই কাজটা সরকার একেবারে প্রথম দিন থেকেই করে নাই, এই কথাটা বারবার আমাদেরকে বলতে হচ্ছে। করে নাই, দিন যত যাচ্ছে ততই কিন্তু আরো নিজের এই সংকট তৈরি করে ফেলছে। এবং আপনি দেখবেন যে ল্যাঙ্গুয়েজগুলো কি, যেগুলো আসতেছে, আমাদের কি বলে প্রেস সেক্রেটারি, তার বক্তব্যের ধারা দেখেন, অ্যাগ্রেসিভ পজিশন নিয়ে চলে যাচ্ছে, জনগণকে আস্থায় নেওয়াটা ভুলে যাচ্ছে, দলগুলোকে আস্থায় নেওয়া তো দূরের কথা থাকুক। তাহলে এই জায়গাগুলো করে তো আপনি জিনিসগুলো ক্লোজ করতে পারবেন না। তার ক্লোজ করতে 1 নম্বর পারবেন না, অনেকে করতেও আপনাকে দেবে না। তাহলে আপনার সামনে পথ কি? পথ তো একটাই আছে, সেটা হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট। আমরা বারবার বলে আসছি যে প্রথম সংস্কার জরুরি হচ্ছে ভালো নির্বাচনে যে যা করার তাই করতে হবে, এবারে তো আমার ধারণা কোনো দ্বিমত নাই। দ্বিতীয় কথা, এটাও কেউ দ্বিমত করছে না যে ঠিক আছে, আপনারা যদি নিজেদের ধরে নিলাম আপনাদের অনেক বুদ্ধি ভালো, অনেক ভালো জানেন, আমাদের সাথে কথা না বললো তো আপনারা যদি একটা কাগজ কলমে বলেন যে আমরা মনে করি কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, ফ্যাসিস্ট প্রবণতা রোধের জন্য 1, 2, 3, 4 করা দরকার, দেশের সাথে করা দরকার, আপনি প্লিজ মেক ইট এ লিস্ট। কোনো তো সেই কাজটাই তো আসলে করছে না, আমি আসছি, করছে না সেটা একটু পরে আসছি। আপনি যদি একটা লিস্ট করেন, করে প্রথম মনে রাখেন এই কাজটা করবে কে। অবশ্যই নির্বাচিত একটা পার্লামেন্ট করতে হবে। তাহলে আপনাকে নির্বাচিত পার্লামেন্ট মানে কিন্তু কোনো, অনেক সময় মনে হচ্ছে নির্বাচিত পার্লামেন্ট অমুক দল জিতবে, তমুক দল জিতবে, নট দ্যাট। মনে রাখতে হবে 18 কোটি জনগণ, তা 18 কোটি জনগণকে তো আপনি জিগাইতে পারবেন না, তাহলে তাদের প্রতিনিধিকে জিজ্ঞেস করতে হবে। তার মানে আপনাকে ইমান ঠিক করতে হবে, জনগণের উপরে ছেড়ে দিতে হবে। তা আপনি বলেন, ওই যে কথাটা বললেন, এই 9 মাস 9.5 মাস হলো, আপনি আমাকে 1, 2, 3, 4 করে বলেন তো কোনটা করেছে? কিন্তু ঐক্যমত্য কমিশন তো এটা নিয়ে কাজ করছে, এবং আপনারাও সেই মিটিং এ গিয়েছেন। একেবারে আরো খোলসা করে বলে দিই, ঐক্যমত্য কমিশনে আমরা তো শুরুতে চিঠি দিয়েছিলাম, এই কয়দিন আগে দেখা করে আসলাম। আমাদের যতটুক সম্ভব, যেমন উদাহরণ দিই, একটা না বলেই পারছি না যে ওইখানে সব কমিশনের সাথে আলোচনা আমাদের শেষ হয়নি। দুর্নীতি সংস্কারের যে পয়েন্টগুলো এনেছে তো বলা যায় তো সবই তো একমত। 1-2টা পয়েন্ট ইনকোয়ারি ছিল, আমি ধন্যবাদ জানাই ওনার যিনি দায়িত্বপ্রাপ্ত, উনি খুবই করিতকর্ম। উনি সাথে সাথে পরের দিনই ভোরবেলায় কাগজ পাঠিয়েছে, আমরা বললাম যে এই 2টা আমরা একটু জানতে চাই,
পরের দিনই আমরা বলে দিতে পারি, কিন্তু অনেকগুলো বিতর্কিত শব্দ যেগুলো নিয়ে আসা হয়েছে এটা জানে কোনোদিন ঐক্যমত্য হবে না। তা আপনি তো কালক্ষেপণ সেটা করছেন। আপনি ওই যে কথার কথা বললাম, দুর্নীতি সংস্কারে যে কাজগুলো আপনি করতে পারতেন সেটা তো আপনি ডিলে করে ফেলছেন। প্রথমে শ্বেতপত্র দুর্নীতির বিরুদ্ধে যেটা হয়েছিল, আপনি বলেন কোন কাজটা হয়েছে? বরঞ্চ আমি দেখলাম বিএনপির একজন নেতা অভিযোগ করেছে, আমার ধারণা এটা ভিত্তিহীন না, 90,000 কোটি টাকা পাচারের কথা চলে আসছে। আপনি শেয়ার বাজারের ঘটনাবলী দেখছেন না? তাহলে কোথায় চলে গেলেন আপনি? তার মানে আপনি সুনির্দিষ্ট করে কোনটা কাজ আপনি তো কোনোটাই করলেন না, বরঞ্চ আপনি পোর্ট দেওয়ার কথা বলছেন। আপনি বলছেন যেটা কিন্তু হাসিনা দিতে চেয়েছিল, মনে রেখেন। তাহলে মানে হাসিনার পথে আপনি চলছেন। আপনি করিডোর ইস্যু নিয়ে আসলেন এবং আপনি জোর করে বলছেন যার এই দায়িত্ব না, এটাই সংস্কার, এটাই আমাদের ম্যান্ডেট, আমরা সব করতে পারবো। আপনি এর কোনো উত্তর আছে বলেন তো? আমার ধারণা ওই এ কথা নিচে শুনলে যিনি এই ব্যাপারে জানেন উনি হয় নীরবে চলে যাবেন বা একটা হাসি দেওয়া ছাড়া তার আর কিছু করা থাকে। তাহলে বর্তমান সরকার কি আসলে কালক্ষেপণ করছে কিনা এই প্রশ্ন, এবং কালক্ষেপণ করে আসলে এই সরকারের লাভটা কি? আমি একটু প্রশ্নের উত্তরটা নেব। মানে সালাম ভাই, আপনার কাছে জানতে চাই যে আপনারা নির্বাচনের দাবি জানাচ্ছেন, এইটার জন্য কি আসলে কোনো চাপ কি আপনারা সরকারের উপর তৈরি করতে পারছেন? এবং আপনারা কিন্তু পরিষ্কার করে বলেছেন যে নির্বাচন নিয়ে আপনারা আপাতত কোনো আন্দোলনে যাবেন না। চাপ দিতে হবে কেন? আমাদের চাপাচাপি তো করে শেখ হাসিনার বিরুদ্ধে তো এরকম, শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকলো, সেও বলতো পারলে আন্দোলন করেন, আন্দোলন করে নামান। আরে আমরা চাই নির্বাচন, আর সে বলে আন্দোলন। তো এখনো কথাটা হলো একটা, যে এই সরকারের মূল দায়িত্বটাই তো নির্বাচন, সংস্কার না, সংস্কার পাশাপাশি, কোনোটা বাদ দিয়ে কোনোটা না। আমরাই তো চাইছি সংস্কার, এরা চাওয়ার আগে তো আমরা চাইছি। কাজে আমরা তো বলছি আবার সংস্কার, আপনি কি এখন সারা সংস্কার করে সব কিছু করে তারা 10 বছর লাগবে, সেটার জন্য আপনি অপেক্ষা করবেন নাকি? এই 10 বছরে যে মাহমুদুর রহমান সাহেবের কথায় ফিরে আসি, তাহলে এই 10 বছর কি সে এখানে গভর্নেন্স দিতে পারছে বা পারবে? এখনই কি মনে করে, সত্যিকার অর্থে এই দেশে মনে করে যে একটা কার্যকর সরকার আছে? আপনি ঢাকা শহরের ট্রাফিক সমস্যা আপনি এখন মতো একটা সুরাহা করতে পারেন না, কোনটা পারতেছেন? তাই না? তো এটা তো, আর আমরা যেটা মনেও করি এটা সম্ভব না। আপনি আন্দোলন মনে করেন, আন্দোলন করলে মনে যে খুশি হয়, লোকজন তার কাছে আসতেছে, আরে ভাই এগুলো তো আপনার কাজ না। আপনি তো সোজা বলে দেওয়া উচিত ছিল যে এই সমস্ত দাবি দেওয়া ইলেকটেড গভর্নমেন্টের কাছে যায়। আমার এখন দায়িত্বটা হলো যে আমি কিভাবে একটা ইলেকটেড গভর্নমেন্ট কিভাবে উপহার দিতে পারি, যে ইলেকশনটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকবে না, এই ধরনের একটা নির্বাচন আমি উপহার দিয়ে যাব। তার কাজ হলো ওইটা। আর সে মূল কাজ বাদ দিয়া অন্য কাজ সব করে বেড়াইতেছে, অন্য কাজ করে বেড়াইতে যে আসল কাজ হচ্ছে না। আমরা তো এর আগেও বলছি যে দেখেন এখন পর্যন্ত যে শেখ হাসিনা নিজেই নির্বাচিত ছিল না, সে স্টিল সে দাবি করতেছে সে এখনো প্রধানমন্ত্রী আছে, এবং সে বলতেছে যে কোনো সময় আসবে, যে কোনো সময় তার অর্থাৎ এই যে ষড়যন্ত্রগুলো, পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্র কি বলতেছে, তাই না? সবগুলো মিলিয়ে এটা তো আমরা স্বাভাবিক একটা উৎকণ্ঠায় আছে, সারা জাতি আজকে উৎকণ্ঠার মধ্যে আছে। আজকে কি হচ্ছে না হচ্ছে, কি সরকার, এই সরকার টিকবে কিনা, আরেকজন কেউ ক্ষমতা নিবে কিনা। তো এই অবস্থায় আসার জন্য তো ইউনূস সাহেবের রাষ্ট্র ক্ষমতায় দেওয়া হয় না। এই যে সংশয়গুলো আসলে জনমনে তৈরি হয়েছে, আপনিও বলছেন এইটার, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেন, আপনার কাছে কি ভ্যালিড কোনো তথ্য আছে যে এরকমের সংশয় আসলে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে? অবশ্যই তো, তাদের কথাবার্তাই তো সেগুলো মনে হচ্ছে, তাদের কথাবার্তায়, তাদের আচরণে, তাদের সবকিছুতেই তো সেটা মনে হয়। আর সবচেয়ে বড় কথা হলো যে আজকে দেখেন এই সরকার আজকে আছে, কালকে চলে যাবে, কিন্তু দেশের যে ক্ষতিটা হবে এই ব্যাপারে তো তাদের কোনো নাই, কমিটমেন্ট নাই, তাদের তো কোনো জবাবদিহিতা নাই। তাদের কোনো জবাবদিহিতা আছে? একটা ইলেক্টেড গভর্নমেন্ট যদি আজকে আসে, তার পিপুলের কাছে একটা জবাবদিহিতা থাকবে। আজকে বিএনপি বলেন, আজকে কমিউনিস্ট পার্টি বলেন, আদার্স যারা আজকে পলিটিক্যাল পার্টি, তাই না, তারা পলিটিক্সকে ঠিক করতে চায়, নিজেদেরই ঠিক নাই, তাই না? আজকে ঠিক আছে, ঠিক করেন না, ফর্মুলাটা দেন, আমরা তো কেউ ডিসএগ্রি করি নাই, কিন্তু ওইটাকে করতে যায় আপনি যে সময় কালক্ষেপণ করতেছেন, এই কালক্ষেপণের মধ্যে দিয়ে একটা ক্ষতি যদি হয়ে যায়, এটা কিভাবে কাভার হবে? এবং আপনারা তো চান যে এই সরকার আসলে সফল হোক এবং দ্রুত নির্বাচন দিক, আপনারা এই সরকারের জন্য সফল হয়, আপনারা আর কতদিন আস্থা রাখবেন? এই প্রশ্নের উত্তরটা আমি নেব। আমি একটু প্লিজ আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে এই সরকার আসলে কালক্ষেপণ করছে, কালক্ষেপণ করে সরকারের লাভ কি? আচ্ছা, এই আপনি সালাম ভাইকে জিজ্ঞেস করছেন, আমি খালি অন্য পয়েন্টটা বলি যে আমরা চাই এই সরকার ফেল করুক, তা কিন্তু আমরা চাই না।
এটা খালি বারবার বলছে এবং সহযোগিতা করতে চান। নিঃসন্দেহে, কারণ আমরা তো বললাম যে উনি হয়তো সরকার গঠন করার সময় আমাদেরকে জিজ্ঞেস করে নাই, কিন্তু তারপর আমরা মনে করছি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার তার প্রধান দায়িত্ব পালন করে যাক। না হলে আমরা বারবার এই একই ইস্যুতে, কারণ আমরা তো জনগণ নিয়ে মাঠেই যেতে পারছি না। আমরা নির্বাচিত সরকারের সাথে ফয়সালা করবো, সেটা কোনো সমস্যা না, বা আমরা নির্বাচিত হলে জনগণ আমাদের সাথে ফয়সালা করবো, এইভাবে হওয়া উচিত। এখন যে বলছেন কালক্ষেপণ করে লাভটা কার, এই প্রশ্ন তো আমারও প্রশ্ন, কিন্তু প্রসঙ্গক্রমে বলতে হয় এই সরকার, আপনি কি একক কোনো দলীয় বা একক কোনো ইসের সত্তার সরকার না, তাহলে আপনি এর মধ্যে নানা মত নানা পথ আছে। সুতরাং এই নানা মত নানা পথ কোনটা যে কখন জয়ী হবে এটা কি এই সরকার জানে না। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি, আপনি এটা আমিও যদি পাল্টা প্রশ্ন করি বা জনগণ আমাদেরকে যা জিজ্ঞেস করে তাকেও যদি বলি, বা যারা সচেতন দাবি করে, কেউ কি বলতে পারে যে সরকারটা চালাচ্ছে কে? আমি তো বুঝতে পারি না। আমি একটা দল, আমাদের দলও অনেক সময় আমরা বুঝতে পারি না সরকারটা চালাচ্ছে কে। ডক্টর ইউনূসের নেতৃত্বে চলছে, কিন্তু অনেক সময় তো তিনিও আবার বলছে না যে এটা আমরা জানি না, মানে এর উত্তর দিয়ে। এমনকি আপনি ডক্টর ইউনূস সাহেবের কথা বললেন, দেখেন তিনি একটা বক্তৃতা করলেন বন্দর নিয়ে, আমরা ওনার কথাকে প্রতিবাদ করে একটা বিবৃতি দিয়েছিলাম। তারপর আজকে বলছি, ওনার শব্দের মধ্যে একটা সফট শব্দ ছিল, খেয়াল করেন, নিশ্চয়ই আপনি ভালো জানেন। বলছেন যে এটা দিতে হবে, মানুষ যদি বিরোধিতা করে তাকে বুঝাইতে হবে, তাই তো আমি যদি ভুল না করি শব্দ। কিন্তু তার প্রেস সেক্রেটারি কি অ্যাগ্রেসিভ পজিশনে বললো, তাহলে চালাচ্ছেটা কে? আমি যদি এই প্রশ্ন আপনাকেই বলে, একজন সাংবাদিক হিসেবে আপনি আমাকে আপনার অভিজ্ঞতা উত্তর দেন, আপনি কিন্তু কিছু পাবেন না। সুতরাং দেখতে পাচ্ছি অনেকের ইচ্ছা আছে, সেটা তারা কিন্তু গোপন রাখে নাই। প্রথমে এসে একজন উপদেষ্টা বললেন না যে আচ্ছা শেখ হাসিনা যতদিন থাকার কথা ছিল আমরা ততদিন থাকবো। অনেকে বলছে না যে একটা ভালো কাজ করতে গেলে 2-3 বছর থাকতে হবে। আবার এনাদের সমর্থক দিয়ে বলছে না যে 5 বছর ক্ষমতায় থাকুক। আবার ওই যে একটু আগে যার কথা বললাম, বারবার বলতে আমারও ভালো লাগে না, বললো না যে আমাদের প্রধান কাজ সংস্কার, সেটা এবং আমার ম্যান্ডেট নিয়ে আসে, যতদিন লাগে সেই সংস্কারের কাজটাই করব। তাহলে এই রকমের যারা চায় এবং এদের নেপথ্যের যারা লোক, সে আমি দেশি বিদেশি যারা নিজেদের স্বার্থ রক্ষাকারী তাদের কথা মিন করছি, তারা তো চাইবেই যে কালক্ষেপণ করতে, এবং কালক্ষেপণের জন্য তারা একটা অঙ্ক করেই একটা মুখরোচক শব্দ সামনে নিয়ে আসবে। কিন্তু আমি তো দায়িত্ব নিয়েই কথা বললাম। আপনি যদি যেটা আইন করে করা যায় দ্রুততার সাথে, দুর্নীতি বিষয়টা যদি থাকে, আমাদের বিচারের যেটা স্বাধীন করার জন্য যদি যে কাজটা থাকে, নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যা যা করা দরকার সেটা আমাদের নির্বাচন কমিশন করতে পারে, আমাদের আইন করে করা যায়। তা আপনি সেই কাজের কোন পদক্ষেপটা দেখেছেন আমাকে বলেন। আপনি বরঞ্চ এমন বিতর্কিত প্রশ্ন সামনে নিয়ে আসলেন এবং ওইটাকে এক ধরনের চোখের সামনে রেখে ঐক্যমত হচ্ছে না বলে দেরি করিতেছি। তো ঐক্যমত তো হবে না, এটা কি গণতন্ত্রের ভিতরে সকল বিষয় ঐক্যমত কেন তৈরি হতে হবে? কারেক্ট, আর তো বলার দরকার নেই। এই যে আপনি যে সহজে বুদ্ধির কথাটা, মানে যে কথাটা বললেন, এইটা তো যে কেউ জানে, তা দরকার নাই তো সেটা। আমরা বরঞ্চ বলতে চেয়েছি, যেটা পরিষ্কার করে বলেছি, আচ্ছা আপনারা ঐক্যমতের নামে যদি মনে করেন আপনাদের বিবেচনা আছে 1, 2, 3, 4 এইটা দেশের জন্য ভালো, আপনারা মনে করলেন, আমি মনে করছি না, বা উনি মনে করলেন 2টা ভালো 2টা না, আপনি মনে করলেন 5-6 নাম্বার ভালো তো অন্যগুলো ভালো না, কিন্তু যারা আছে তারা যদি মনে করে যে না আমাদের সব ভালো, তাহলে তার সামনে তো অনলি ওয়ান অল্টারনেট, কি তারা পলিটিক্স করবে, ওই দাবিতে জনগণের কাছে যাবে, ভোটের সময় রায় চাইবে, সে রায় পেলে তখন সেটা করতে পারবে। তো এটি তো গণতন্ত্রের কথা। তো এই কথাটা কে কাকে বোঝাবে বলেন? আমাদের সাথে ওই আবার বললাম যে একই কথা কত বলবো, বলতে ইচ্ছাও করে না। ওই যে অনেকে দূর থেকে জনগণ কিন্তু মনে করে না, মনে করে আমাদের সাথে কথা হইতেছে, সে হইতেছে, মানে একটা প্রসেসের ভিতরে আছে। কিন্তু আমি আমার দলের পক্ষ থেকে, বামদের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, 12ই অগাস্ট প্রথম বৈঠকের পরে যখন আমরা কিছু কথা তুললাম, কি কথা আমি আর বারবার বলতে চাই না, কথা কিন্তু এইভাবে বললো, আচ্ছা আপনারা কি পারবেন আমাদের 1 মাসের কাজ, 100 দিনের কাজ কি কি করা উচিত, আমি যে আপনারা শুনতে চাইলে করব। তাহলে আচ্ছা সেপ্টেম্বর থেকে ডায়লগ শুরু করব। ওই সেপ্টেম্বরের ডায়লগ এখনো করে না। এবং আমি যতটুকু পত্রিকা অবজার্ভ করি, গত বছর বিএনপি, হ্যাঁ আমি যতটুকু অবজার্ভ করি, বিএনপি হয়তো একাধিকবার গেছে, তারা কিন্তু প্রোগ্রাম করে ওনারা ওই রকম কোনো ডায়লগের অফার দেয়নি যে আসেন আমরা কিভাবে পরিচালনা করবো। এইটাই সালাম ভাই আরো ভালো বলতে পারবেন, আমি অবজারভার হিসাবে ওনাদের কথা বললাম, আর আমি তো আমার দল এবং বাম জোটের কথা বললাম। তার মধ্যে কোনো আস্থাই নিচ্ছে না, নিজেদের মতো করে কোনো গ্রুপ, নানা গ্রুপ পরিচালনার চেষ্টা করছে, এবং আলটিমেটলি যারা দীর্ঘায়িত করতে চায় এখনো পর্যন্ত দেখছি তাদের আপার হ্যান্ড আছে, এর ফলাফল যা হওয়ার তাই হবে। মানে সরকারের ভিতরেও আসলে আপনি নানান ইকুয়েশন নিয়ে কথা বলছেন। সালাম ভাই, আপনার দল বা বিএনপি তো আসলে এই সরকারকে সহযোগিতা এখনো করে যাচ্ছেন, এই সহযোগিতা আসলে কতদিন অব্যাহত থাকবে? যে আমরা তো চাই
নির্বাচন পর্যন্ত এই সরকারকে সহযোগিতা করতে হবে। সেই নির্বাচনটা কবে? এবং নির্বাচনটা তো আমরা টাইম ফ্রেম দিয়েছি যে আমরা যে ডিসেম্বরের মধ্যে চাই। যদি ডিসেম্বরে না হয়, না, আমরা বিশ্বাস করি এখনো যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে। কারণ বললাম না যে দেশ তো আসলে তারা চালাতে পারছে না। তারা যদি ভালো কিছু দিতে পারতো, দেওয়ার পরে যদি বলতো যে না আমরা আরো ভালো কাজ করার জন্য এই সময়টা চাই, তাহলে না জনগণও সেটাকে অ্যাকসেপ্ট করতো। আমি তো বললাম যে আজকে ঢাকা শহরে আপনি দেখেন না তাকায়, সারা বাংলাদেশ বাদ দেন। তারপরে আজকে পাশাপাশি আজকে যে আন্দোলনের নামে বিভিন্ন সেক্টরকে আজকে যে পর্যায়ে নিয়ে আসতেছে, এগুলো কি করতেছে? তারপরে আজকে মনে করি যে করিডোর বলেন, আজকে আন্তর্জাতিক যে সমস্ত সমস্যা আজকে এই সরকার মানে নিজের থেকেই যাইছে যেগুলো নিতেছে, এগুলোর কাজ কি সরকারের? আমরা তো বলবো যে এই সরকার বড় এটাকে জেনে শুনে দেশটাকে ওইদিকে নিয়ে যাচ্ছে, নাকি তাদের হাইডেন কোনো এজেন্ডা আছে? যদি থাকে তাহলে সৎ সাহস থাকলে তারা সেটা পাবলিকের কাছে পরিষ্কার করুক। আর আমরা তো বলছি যে যেমনি আগে দেখেন আমরা ইলেক্টেড না, অর্থাৎ শেখ হাসিনা যখন ছিল তখন আমরা বলছি জাতীয় ইস্যুগুলোতে সবসময় জাতীয় রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা ঐক্যমতে আসার জন্য। ইভেন যখন আপনার যে হলো রোহিঙ্গা আসলো, হ্যাঁ রোহিঙ্গা আসলো, সেই সময় আমরা বলছি যে এটা ডাকেন সবাইকে, ডাইকে এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, তারা তো সেটাকে উপেক্ষা করলো, তাই না? তাই এখনো যে সমস্যাগুলো তারা একের পর এক আনতেছে, এই ব্যাপারে কি কোনো এই রাজনৈতিক দলগুলোর সাথে বা ইভেন ছাত্ররা সহ সবার সাথে কি সে কনসাল্ট করছে? বা এখন পর্যন্ত ক্লিয়ার কাট কি বলছে যে হ্যাঁ আপনারা সবাই মিলে বলেন তো, যে এখন আগে প্রথম দিকে যে সেটা বলছে যে ঠিক আছে যদি না চায় রাজনৈতিক দলগুলো যদি না চায় অল্প সময় দিয়ে আমি চলে যাব, এখন তো সেটাও বলে না। অর্থাৎ এইটার জন্যই বলতেছি যে এইখানে যেহেতু এই অবস্থাটা বিদ্যমান, দেশটাকে আমরা ভালোবাসি, দেশটার জন্যই আমরা রাজনীতি করি, যে যত কথাই বলুক। এখন আগেও যেমনি সেই 111 থেকে শুরু করে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া সেই সময় চলে আসছে, এবং ফাইনালি শেখ হাসিনা সেই বিরাজনীতিকরণ প্রক্রিয়াকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। এখনো কি এইটার ধারাবাহিকতাকেই ওনারা রক্ষা করতে চান কিনা, আজকে এই প্রশ্নটাও ওনাদের কাছে আজকে করা দরকার। প্রিন্স ভাই, আরেকটা বিষয় একটু জানতে চাই, যে সেটা হলো আওয়ামী লীগ নিষিদ্ধের পরে আসলে লাভ কার হলো? দেখেন, আমাদের রাজনীতির অঙ্ক বলতে পারি আর কি। রাজনীতির অঙ্কটা কি, আমরা একটা গোষ্ঠী দল অমুক নিষিদ্ধ যখন চাই কেন? তাদের যেমন একটা ভূমিকা আছে, এবং ওই ধরনের ভূমিকা যাতে অব্যাহত না থাকে, এইটা একটা। আর তাকে রাজনৈতিকভাবে যদি পরাজিত না করতে পারি আমরা, তাহলে কিন্তু এটা লাভ হয় না। তা আমাদেরকে দরকার, কারণ আমাদের তো অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতায় দেখলাম যে একটা দলকে অনেক সময় নিষিদ্ধ করে আমরা হয়তো খুব খুশি হই যে আমরা এটা কাজ করতে পেরেছি, কিন্তু তার যে রাজনীতি, তার যে সংস্কৃতি, তার যে অন্যান্য মানে কি বলবে সামাজিক অবস্থান, সেইটার বিরুদ্ধে যদি বিকল্পটা আমি না করতে পারি, তাহলে কিন্তু আখেরে যে দেখা যায় এটা খুব একটা লাভ হওয়া যায় না। আমাদেরকে সেই সংগ্রামটা করা দরকার, যে এই সরকার কিভাবে কর্তৃত্ববাদী হয়ে উঠেছিল, কিভাবে স্বৈরাচারী হয়েছিল, কিভাবে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, এবং যারা এর মদত দিয়েছিল, যারা এর প্রধান ভূমিকায় ছিল, তাদের বিরুদ্ধেই আপনাকে সোচ্চার হইতে হবে। আর অবশ্যই বিচার, যারা এত বড় হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, যার নেপথ্যের নায়ক যারা ছিল, আপনি সেই বিচারের প্রক্রিয়ায় যান। বিচারের প্রক্রিয়ায় যাওয়ার মধ্য দিয়ে যা করার আপনি ওই পদক্ষেপ করেন, আর তার বিরুদ্ধে ওই রাজনৈতিক সংগ্রামটা করেন। এই রাজনৈতিক সংগ্রাম যদি আমরা না করি, খালি যদি এই ধরনের নিষিদ্ধ করার কাজটা করি, তো এটা আমাদের দেশে ভুরি ভুরি উদাহরণ আছে। এটাই আসলে শেষ বেলায় কোনো লাভ হয় না। বরঞ্চ আমি জানি না কথাটাকে কে কিভাবে নেবেন, আমরা যখন রাজপথে চলি তখন তো দেখি যে বরঞ্চ অনেকের মধ্যে এইসব কারণে একটা সিম্প্যাথিও গ্রো করার একটা সুযোগ থেকে যায়। যদিও যে বললাম, আপনি যদি রাজনৈতিক সংগ্রামটা না করতে পারি, তার যে অপকর্ম, তার খতিয়ান তুলে ধরা শুধু না, আমরা ভালো কাজ করছি এটি দেখাইতে না পারি। কারণ আমাদের দেশে কিন্তু রাজনীতিতে এই ঘটনাটা আছে, এটা মনে রাখতে হবে। প্রথমে যেমন একজনের যেমন তার অপকর্ম নিয়ে মানুষ কথা বলে, কিন্তু দেখতে চায় অন্য যে আছে, তখন কিন্তু অন্যকে ভালো কি মন্দ আগে চোখে পড়ে না। ওর অপকর্ম দেখলো এর চেয়ে ও ভালো ছিল। এটা তো রিয়েলিটি। আপনি বাংলাদেশে 91 থেকে 2008 পর্যন্ত এই ঘটনা, তাই না? তাহলে তো সেইগুলো বিবেচনা করে
আপনি বা আমরা যদি প্রকৃত লাভ চাই, অবশ্যই চাই, কারণ এই ধরনের তার তো কোনো রাজনৈতিক নৈতিক অধিকার নাই। যে ঘটনা ঘটেছে শুধু ঘটনা না, এবং তারপরে এখন পর্যন্ত তাদের যে ভূমিকা, এটা নিয়ে তো কোনো দ্বিমতের জায়গা নেই। কিন্তু সেইটাকে যদি আপনি প্রকৃতপক্ষে ভূমিকা পালন করতে হয়, আমাদের ভালো কাজ যেমন করতে হবে, আমি ইন্টারিম সরকার সহ অন্যদের কথা বলছি, এমনকি রাজনৈতিক দলগুলো আমরা যারা আছি, আমাদেরও যদি যে ত্রুটি বিচ্যুতি থাকে সেটাকে আমাদেরকে একটু রিভিজিট করতে হবে। আমাদেরকে নিয়ে যে হ্যাঁ নীতি যা আছে তাই করবে, বিএনপি তার নীতি অটল থাকবে, আমি আমার নীতিতে অটল থাকবো, কিন্তু আমাদেরকে রাজনৈতিক লোক হিসাবে ধরেন আমরা যাতে দখলদারিত্ব না করি, অন্য কিছু না করি, আমাদের যাতে কালচার ঠিক রাখি, সেইটা দায়িত্ব আমাদের। এই কাজটা করার মধ্য দিয়েই আমরা আমাদেরকে সামনে যদি আনতে পারি, তাহলে আর তাদের রাজনীতিকে যদি আমরা উন্মোচন করতে পারি, কেবলমাত্র আপনি লাভের দিকে যেতে পারেন। শুধু নিষিদ্ধ করে হয় না। আর এটা মনে রাখা উচিত, এই কোনো নির্বাহী আদেশে নিষিদ্ধ, এটা কোনো ভালো খবর বলে মনে হয় না। যে লক্ষ্য আমাদের, সেই লক্ষ্য একটা প্রশ্ন কিন্তু রয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা আসলে কোন দিকে যাবে, সেটা তো একটা বড় প্রশ্ন রয়েছে। এবং এই ভোট ব্যাংক নিয়ে তো এখন বিভিন্ন দল নানান ধরনের ইকুয়েশন করছে। আমি এই জায়গাটা যদি আমি সালাম ভাই আপনার কাছে জিজ্ঞেস করি, আজকে আপনার দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে যারা বিএনপির নেতাকর্মীদের হয়রানি করেনি এবং তাদের বিএনপির সদস্য করতে কোনো বাধা নেই, আওয়ামী লীগের সমর্থক যারা ছিল এবং চিহ্নিত দোষর নয় এবং বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রতিহত করেনি, তারা বিএনপিতে সদস্য হতে পারবে। আপনারাও কি, বিএনপি একটা বড় দল, আপনারাও কি আওয়ামী লীগের ভোট ব্যাংক থেকে ভোটার চান? আমি যেটা বিশ্বাস করি, এটা রাজনৈতিক কর্মী হিসাবে, এটা তো ওনারা কমিউনিস্ট পার্টি করে, একটা দলের সদস্য আপনি হবেন কি দেখে হবেন? ওই দলের ম্যানিফেস্টো দেখে, ওই দলের আদর্শকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন, তাহলে তো এখানে তো অন্য কোনো বিষয় নাই, এটা ভাগাভাগিরও বিষয় নাই বা অন্য কোনো কিছুর বিষয় নাই। আর আরেকটা যেটা কথা হলো যে আপনি যদি যেটা বলতেছেন ভোট ব্যাংক, শোনেন, ভোট ব্যাংক কারো পার্মানেন্ট কিছু নাই। এরকম মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ মনে করছিল সব ভোটই তার, কিন্তু যখন আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, এবং যে জায়গায় আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলেই কিন্তু বিএনপির জন্ম হয়েছে, এবং বিএনপির জন্ম হওয়ার পরে যখন বিএনপির নেতা জিয়াউর রহমান যখন একটা কংক্রিট একটা রাজনীতি দিতে পারছে দেশের সামনে, একটা দিক নির্দেশনা দিতে পারছে এবং একটা স্বপ্ন দেখাতে পারছে, তখন একটা স্বপ্ন দেখাইতে পারছে এবং বাস্তবায়নও করছে, তখন কিন্তু ঠিকই ভোট ব্যাংক তার সৃষ্টি হয়ে গেছে। তার মানে এখানে কারো পার্মানেন্ট কোনো কেনা কোনো কিছু নাই। এটা হলো যে ওই যে এখন আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগ ভেঙে, অর্থাৎ তার মানে কর্মীদের উপরও আস্থা নাই। এর জন্য পার্মানেন্ট ভোট বলতে কিছু নেই। আপনি ভালো কাজ করলে পাবলিক আপনাকে সমর্থন করবে, আর যদি আপনি খারাপ কাজ করেন তাহলে আপনাকে পাবলিক সমর্থন করবে না। যেটা যেটা একেবারে রাইট নাও ইতিহাস যেটা হয়ে গেল যে শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে, তো বিদায়ের আগ দিন পর্যন্ত তো প্রচণ্ড দাপট নিয়ে চলছে, তাই না? আজকের এই দেশে দেখছি নতুন করে কি হয়েছে, সব বড় বড় ব্যবসায়ী, সব চোর বাটপার ব্যাংক লুটেরা সব একত্র হয়ে বসে একেবারে আপনার মৃত্যু পর্যন্ত আছি। এখন তো নাই তার সাথে, এখন তো তার সাথে নাই। তারা এই সরকারের সাথে আসার চেষ্টা করছে, বা পরবর্তী সরকার যে আসবে তার সাথে আসার জন্য চেষ্টা করতেছে। অনেকে কি আপনাদের সাথেও গিয়েছে? না, ওই পরবর্তী বললামই যে তারা বাঁচার জন্য চেষ্টা করবে। আর আমরাও তো চাই, এই জন্যই তো বলছি যে আমরা তো, রাজনীতিটা তো সবার জন্য না, কিন্তু আজকের বিগত সরকার রাজনীতিটা কি করছে, আজকে ব্যবসায়ীদের মানে আড্ডাখানা হয়ে গেছিল পার্লামেন্ট, ব্যবসায়ীদের ক্লাব হয়ে গেছিল পার্লামেন্ট, তাই না? আজকে যারা রাজনীতিকে সংস্কার করতে চান তাদেরকে বলবো, বারবার বলছি একটা রাজনৈতিক কর্মী হিসাবে, এটা শুনলে খুব খারাপ লাগে, খুব হেট ফিল করি নিজেকে যে একটা রাজনীতি করে আজকে এই অবস্থা। নো, রাজনীতিবিদরা এবং সত্যিকার অর্থে যারা দেশের জন্য রাজনীতি করে তারা সেটা করে না। যারা উপরি হয়ে যারা রাজনীতিবিদ সাজে, রাজনীতিকে যারা ব্যবসা হিসাবে নিতে চায়, তারা এটাকে কলঙ্কিত করছে। আমরা তো এখনো বলছি, এখন পর্যন্ত একটা সেই কলঙ্কিত নায়ককে ধরছে যারা সিন্ডিকেট করে, যারা রাজনীতির সুযোগ সুবিধা নিয়ে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, কয়জনকে ধরছে? আমি তো চাই না, একটা রাজনীতিক কর্মী হিসেবে আমি তো চাই না যে ওইটার দায় আমার উপর আসবে। আমি কেন নিব দায়? আমি কেন দায় নিব? তাহলে তাদেরকে এই এতই জন তারা বলতেছে যে 50 বছরের রাজনীতি হয় নাই, তারা রাজনীতি স্বচ্ছ বানায় ফেলবে। কই, 9 মাস অতিক্রান্ত হয়েছে, এখন পর্যন্ত একটা চোর
একটা ডাকাতরে ধরতে পারে না, একটা সিন্ডিকেটও ধরতে পারে না, একটা কালো টাকার মালিককে তার ব্যবস্থা করতে পারে নাই, অবৈধ অস্ত্র নিয়ে যারা ব্যবহার করছে তাদেরকে ধরতে পারে নাই। তো কি করছেন? এর জন্যই বলবো যে এগুলো শুধু শুধু কথা বলে কোনো লাভ নেই। কার্যকর করার জন্য একটাই, রাজনীতিবিদদের হাতে রাজনীতিটা ফিরিয়ে দেন। যদি সংস্কারই করতে চান তাহলে যার যার ব্যবসায়ীরা ব্যবসা করুক, তারা যদি তারপরে কিছু করতে চায় তারপরে সেটা আসুক। যারা প্রশাসনে আছে ওই প্রশাসনের ওই কাজটাকে ঠিক মতো করুক। সব দোষ পুলিশ ধরে নিয়ে যায়, তারপরে বলে রাজনীতিবিদরা ধরায়। আরে ভাই তুমি ধরো কেন? অন্যায় শুরু কেন? অন্যায় শুনে কেন? কাজে অন্যায় যে করবে, যে যেখানে, আপনি সেই অন্যায়কারীকে আপনি ধরেন, তারা আইনের আওতায় আনেন, সেই ব্যবস্থাটা করেন। এই সরকার নিয়ে তো বলতেছি, যে এই যে আরো বলতেছি এই কারণে যে এই সরকার যদি আরো বেশি দিন ক্ষমতায় থাকে তাহলে তাদের সম্পর্কেও এইরকম অনেক কথা বের হয়ে আসবে যেটা তাদের জন্য মঙ্গলজনক হবে না, দেশের জন্য তাদের মঙ্গলজনক হবে না বিষয়টা। আমি আলোচনাটা ফিরবো, আমি ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। দর্শক এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং জনাব রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, সিপিবি। প্রিন্স ভাই, আপনি জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বেশ কয়েকদিন ধরে আন্দোলন চলছে এবং ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে রায় দেওয়া হয়েছে, কিন্তু তার শপথটা এখনো হয়নি। আজকেও ঢাকাবাসী আন্দোলন করেছে এবং সেখানে স্থানীয় সরকার উপদেষ্টা এবং সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আদালতের রায়ের পরে এরকম পরিস্থিতিটা আসলে কেন তৈরি হলো? না দেখেন, আমি পুরো স্থানীয় সরকার, বিগত নির্বাচন এবং ওনাদেরকে ফিরে আসা না আসা ওইটা নিয়ে কোনো মন্তব্য করছি না, কিন্তু খুবই আমার কাছে এটা রহস্যজনক মনে হচ্ছে। রহস্যজনক এই কারণে যে আপনি যেটা বললেন, এটা আদালতের পরে তো অনেক কিছু আমাদের ইচ্ছা না থাকলেও তো নতুন করে কিছু বলার থাকে না। তারপরেও যদি মন্ত্রণালয় কোনো কিছু মনে করে বা কিছু করে তাহলে তো সেটা তারা তো সুনির্দিষ্ট করে বলবে। কেন ঝুলাই রাখা হচ্ছে? ঝুলাই রেখে এখানে আমি অন্য একটা দেখলাম যে ওইখানে সেবা কার্যক্রম বন্ধ। এমনি তো স্থানীয় সরকারের জটিল পরিস্থিতিতে আছি আমরা, তাহলে এটা তো একটা রহস্যজনক। এবং আমি জানি না যে এটা নতুন কোনো সংকট তৈরি করার কোনো পথ করে দেওয়া হচ্ছে কিনা। ঠিক এই বিষয়টা আমি আলোচনা ফিরবো। আমি একটু জনাব ইশরাক হোসেন এখন সংবাদ সম্মেলন করছে, আমি একটু সংবাদ সম্মেলন যেতে চাই। এখানে আপনাদেরকে কিছু কপি দেওয়া হয়েছে, একদম আমার চিঠি, গ্যাজেট এবং পুরো আইন, পুরো রায়ের কপি, সবকিছুই সরকারের বিভিন্ন দপ্তরে আমরা রেজিস্টার্ড পোস্ট এবং রিসিপ্ট কপি দিয়ে আমরা দিয়ে এসেছি। এই জিনিসটি আপনাদেরকে অবহিত করার জন্য আজকে এই সংবাদ সম্মেলনটি আমরা করেছি। আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমার সংবাদ সম্মেলনটিতে অংশগ্রহণ করেছেন, স্থান সংকুলন হওয়া সত্ত্বেও, এবং এই স্বল্প সময় যে আপনারা এসেছেন সেটার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি হয়তো কোনো প্রশ্ন উত্তর রয়েছে, আমি একটু থাকতে চাই এই সংবাদ সম্মেলনে, যদি কোনো প্রশ্নের উত্তর দেন জনাব ইশরাক হোসেন। আমরা সিলেক্টেড বলেন, আমার দেশ বলেন। এই আন্দোলনটি আমি ব্যক্তি ইশরাক হোসেন আমি সেটি আহ্বান করি নাই। এখানে আমাদের যারা ভোটার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণ এবং আমাকে যারা ভোট দিয়েছেন তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন, এবং আমি তাদের থেকে যতটুকু জানতে পেরেছি এই আন্দোলনটি লাগাতার চলবে যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে নেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সর্বস্তরের জনগণ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী, কর্মকর্তা বৃন্দগণ তারাও এই আন্দোলনে যোগদান দিবেন বলে আমি জানতে পেরেছি। আপনারা জানেন এই বিষয়ে একটা বিষয় আসে, আপনারা রাজনীতিবিদরা যারা আছেন আপনাদের দায় কিনা এই বিষয়ের উপর আমি আরেকবার বলি, নির্বাচনটা ছিল সেটা অবৈধ রাজনৈতিক দল বলে এসেছে। দলের মুখ্য বিষয় ছিল প্রত্যেকটা নির্বাচনকে তারা প্রত্যাখ্যান করেছে। তো এই বিষয়ে যখন আদালত বৈধতা দিয়েছে রাজনৈতিক দলের নেতা হিসেবে আপনাদের অবস্থান রাজনৈতিক দল হওয়া উচিত।
নির্বাচন অবৈধ, আপনাদেরকে আমার যে আইনের যে মূল কপিটা বা আমাদের আবেদনের মূল কপিটা পড়ে দেখতে হবে। সেখানে আমরা স্পষ্ট বলেছি যেই ফলাফলটা ঘোষণা করা হয়েছে এবং যেই গ্যাজেটটা প্রকাশ করা হয়েছে সেটিকে আমরা অবৈধ চেয়ে আমরা আবেদন করেছি। অতএব যখন আমরা অবৈধ বলছি তখন আমরা সেই যে ফলাফলটাকে সেটাকে আমরা মিন করে অবৈধ বলছি। সেটাকে যখন এখন আদালত বিচার করে এখন সেটিকে পরিবর্তিত রায় দিয়েছে, সেটি অবশ্যই তখন তার বৈধতা লাভ করেছে বলে আমরা মনে করি। নির্বাচনের বিষয়টি বলা হচ্ছে সেটি ঠিক ছিল কিনা? ভাই এই একটা দেন, এই যে আমি শুরুতেই বলেছি যে এই যে আন্দোলনটি করার ঘোষণা অথবা নির্দেশনা কোনোটাই আমি দেই নাই। এখানে জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে তারা এই আন্দোলনটি করছে এবং ভেতরে কারা তালা দিয়েছে বা বাইরে কারা তালা দিয়েছে সেটা আমার কোনো এই বিষয়ে ধারণা নাই, আমি বলতেও পারবো না। স্বতঃস্ফূর্তভাবে এখানে হাজার হাজার লোক তারা এখানে যোগদান করছে। তো তারা যদি কেউ পদক্ষেপ নিয়ে থাকে তাদের ক্ষোভের থেকে সেটি তারা করছে, সেখানে এই বিষয়ে আমরা অবশ্যই কোনো নির্দেশনা এই ধরনের দিব না। কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারায় বিশ্বাসী, আমরা আইনের শাসনে বিশ্বাসী, আমরা আইনের প্রক্রিয়া সেটিকেই আমরা পার্সু করে যাচ্ছি। শুরু দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম জনাব ইশরাক হোসেনের সংবাদ সম্মেলনে ছিলাম। সালাম ভাই, এই সংবাদ সম্মেলন নিয়ে যদি আপনি আপনাকে একটু জানতে চাই, সেটা হলো আইনি পথেই তো হেঁটেছেন জনাব ইশরাক হোসেন, এবং উনি যেটা বললেন যে আন্দোলনটা হচ্ছে বেশ কয়েকদিন ধরে, এটা ঢাকার দক্ষিণের ভোটাররা আসলে করছেন স্বতঃস্ফূর্তভাবে নিজ সিদ্ধান্তে। এই আন্দোলন আসলে ওনার সিদ্ধান্ত হয়নি। সেটাই, এটা হলো যে একটা পরিষ্কার কথা। যদি আপনি আইনের শাসনই চান, কোর্ট রায় দিছে সেটাকে কার্যকর হবে, এটাই তো সোজা হিসাব। আর যদি সরকারও যদি সেটার ব্যাপারে তার কোনো বক্তব্য থাকে, যদি ক্ষুব্ধ হয়, সেটার জন্য তো আইন আছে, কোর্ট আছে। কিন্তু এটা অর্থাৎ কোনোটাই তোয়াক্কাই করতেছে না। এটা রায় দেওয়ার পরে গ্যাজেট হয়ে গেছে, গ্যাজেট হওয়ার পরে নর্মাল সরকারের দায়িত্ব হলো তার শপথ গ্রহণ করানো। আর শপথ গ্রহণ করাচ্ছে না, তাকে দায়িত্বও দিচ্ছে না, কোনো কিছু বলতেছো না। এইটা কি? এটা তো কোনো সরকারের আচরণ হইতে পারে না। এখন এইটাকে আমরা ধরে নেব যে হাসিনাও চায় নাই যে মানে নির্বাচন হোক বা নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসুক। এই সরকারেরও দেখতেছি বিভিন্নভাবে বিএনপি ঠেকাও, তারাও কি একই আন্দোলনের শরিক হইল নাকি? যদি বিএনপি ঠেকাও হয়, সেক্ষেত্রে আপনারা আসলে কি করবেন? এই প্রশ্নের উত্তরটা আমি দেবো। আমি যদি প্রিন্স আপনার কাছে জানতে চাই, সেটা হলো এই ইস্যুটা নিয়ে, ঢাকা দক্ষিণের মেয়র ইস্যু নিয়ে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হলো রায়কে শ্রদ্ধা জানিয়ে, এবং তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, কিন্তু সরকার এই ব্যাপারে শপথ আয়োজনের কোনো আনুষ্ঠানিকতা এখনো শুরু করেনি আমরা যতটুকু জানতে পেরেছি। এই ব্যাপারে আসলে সিদ্ধান্তটা কার, সরকারের না নির্বাচন কমিশনের? কারণ নির্বাচন বৈধ না অবৈধ সেটার ভিতরে আপিল করবে কি করবে না, নির্বাচন কমিশনের ব্যাপার, এবং সেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। না, ধরুন আমাদের পুরো নির্বাচন প্রক্রিয়া, এইখানে ঘোষণা দেওয়া না দেওয়া নিয়ে ওইটা আমাদের পার্থক্য আছে। কিন্তু আপনি যেটা বললেন আমাকে ফলো কোনটা করতে হবে, ন্যূনতম পক্ষে আইনের ধারাকেই তো ফলো করতে হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের ভার্ডিক্ট দেওয়ার পরে এই জায়গায় তো আমি কোনো মানে ডিলে করার কাজটা দেখি না, বরঞ্চ যেটা আমি শুরুতেই এই পয়েন্টে বলেছি এটা রহস্যজনক এবং এটা একটা সংকট ঘনীভূত করারই প্রচেষ্টা। সরকারের মিনিমাম দায়িত্ববোধ থাকলে এটা দ্রুততার সাথে সম্পন্ন করাটাই জরুরি কর্তব্য বলে মনে করি। একই সাথে আমি অন্য একটা প্রশ্ন খালি বলে রাখি আর কি, এটা মনে রেখেন, আমরা যত জাতীয় নির্বাচন দেরি হচ্ছে ততই কিন্তু আমি স্থানীয় সরকার নির্বাচনের সাথে কিন্তু প্রতিটি একেবারে গ্রামের একটা গরিব মানুষেরও কিন্তু তার স্বার্থ জড়িত, তার যদি বলেন নিজস্ব সার্টিফিকেট থেকে শুরু সব জড়িত। আমাদের জাতীয় নির্বাচন বিলম্বিত হলে ওইটাও কিন্তু মানুষের যে নিয়মিত সুযোগ সুবিধা পাওয়া বলতে আমি
অন্য টাকার সুযোগ সুবিধা বলতেছি না, যতটুকু গভর্নমেন্টের যে সুযোগ সুবিধা তার যেটা, সেই জায়গা থেকেও কিন্তু সে বঞ্চিত হচ্ছে। এইটা জরুরি। আমি মনে করি এটা আর দেরি না করে এটা দ্রুততার সাথে এই অবসান করা দরকার। কারণ ঢাকা সিটির এমনি অবস্থাটা ভালো না। সালাম ভাই এখানেই বলছিলেন যে আমরা জানি যানজট, মানে দাবি দেওয়ার প্রশ্ন এইখানে যেখানে করে আসছে, তাতে মানুষ কিন্তু প্রচণ্ড ত্যক্ত বিরক্ত। এবং মানুষ ত্যক্ত বিরক্ত হলেই কিন্তু খালি শুধু ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে যাচ্ছে তা না, ওভারঅল কিন্তু রাজনীতি বিমুখতা এবং কাউকে দেখে কিছু হবে না, এই ধরনের জটিল পরিস্থিতি থাকবে, তাকে একটা হতাশার সাগরে কিন্তু নিয়ে এবং যাবে। প্রশাসক যেটা নিয়োগ আমাদের করেও জন্য ভালো কিন্তু খবর একটা না। প্রশ্ন চলে এসেছে যে যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া তা হচ্ছে। তো বটেই। ওই যে এখন কি বলবো, বললাম তো যেগুলো আলোচনা করতেও ভালো লাগে না, যে এইখানে এইটা করলো না, কিন্তু তাহলে ওইখানে নিয়োগটা কি কারণে হইলো। এবং কিছুদিন আগে দেখছেন কি মজার দেশটা আর কি, আপনি কে বলে দিয়ে ভাঙলেন রিক্সা, আগেই তো এগুলো পদক্ষেপ নেওয়ার থাকলে নেওয়া যেত, বাহ কি মজা। তারপরে নিলেন, নেওয়ার পরে 3 জনকে ডেকে নিয়ে কত 1.5 লক্ষ টাকা দিয়ে আবার অনেক কথা বললেন। তাই এই ধরনের মানুষ না যে কোনো জায়গায় একটা কভারেজ পাওয়ার জন্য তো যত লাগে, আপনি একটা ভালো কভারেজ নিয়ে নিজে একটা মহান জায়গায় সাজলেন। তো এইসব নিয়ে কথা বলা আমি অপ্রয়োজনীয় মনে করতেছি। কারণ আমরা একটা নির্বাচিত সরকার হলে, আমি সে জাতীয় সরকারে যেমন বলছি, স্থানীয় সরকার হলে তখন জনগণের জবাবদিহিতার মধ্যে তাকে ঢোকানো যাবে এবং সে যখন দায়িত্ব পালন করবে না, তখন কিন্তু আমরা কথাটা বলতে পারবো। ধরুন আপনি উত্তরের যে কথা বলছেন, তার কাছে কেন আমি জবাব চাইতে যাবো? সে কিভাবে নির্বাচিত, কে কি কারণে করলো জানি না। এবং বাজারে এখন তার ব্যক্তিগত, তার রাজনৈতিক পরিচয়গুলো নিয়ে নানা কথাবার্তা আসতেছে। এবং আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যে দায়িত্বপ্রাপ্ত যে, তাকে নিয়ে নানা কথাবার্তা আসতেছে। এবং অনেকেই বলতে চায় যে এইখানে আগামী নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের প্রক্রিয়ার জায়গাগুলো যাচ্ছে। আমি বলছি সবটাই ক্ষতি কোথায় যাচ্ছে? আপনি আলোচনা যেটা শুরু করছেন, আমরা 24-এর গণঅভ্যুত্থানের পরে গণতন্ত্রের পথে হাঁটার যে যাত্রাটা শুরু করেছিলাম, পদে পদে কিন্তু এটা বিঘ্নিত হচ্ছে। সালাম ভাই, এই যে রাজনীতি নির্বাচনের বাইরেও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা আসলে গণমাধ্যমে খুব ফলাও করে আসছে না, সেটা হলো যে অবৈধভাবে ভারত থেকে পুশিং করানো হচ্ছে এবং আমাদের দেশে আসলে ঢুকছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে অবৈধ ভারতীয়দের খুঁজে বের করে নিয়ম মেনে হস্তান্তর করা হবে। নিয়ম মেনে যদি আপনি হস্তান্তর করার ক্ষমতা আপনার থাকে, আপনি ঢুকতে দিচ্ছেন কেন? না, এটা তো অবশ্যই যে জিনিসটা দেখেন, এটা তো আমরা অনেক দিন ধরেই বলে আসতেছি এবং যে কোনোভাবে এটাকে অ্যালাউ করা উচিত না। কিন্তু আজকের আমরা তো প্রথম দিকে মনে করছিলাম যে এই সরকার আরও একটা জোরালো ভূমিকা গ্রহণ করবে। এখন কিন্তু জনগণও এটার পাশে আছে। তো এটা যদি এই সমস্ত কারণেই কিন্তু নির্বাচনের প্রশ্নটা বারবার আসতেছে। আর এখন অবশ্যই মানে ভারতীয় সরকারকে এই সরকার আরও জোরালোভাবে, আরও কঠিনভাবে বলা উচিত এই সমস্ত বিষয়, যে তারা গায়ের জোরে কি করবে নাকি? গায়ের জোরে তো পারে না, বরঞ্চ এই সমস্ত বিষয় নিয়ে জাতিসংঘে প্রয়োজন হলে যেতে হবে। এবং যে জায়গায় আমরা জানি যে এখানে সার্কটাকে অচল করে দেওয়া হয়েছে, যে 7টা দেশ এখানে এই সমস্ত নিজেদের আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনার একটা ফোরাম ছিল, আজকে সেটাও অকার্যকর হয়ে গেছে। তো এখন জোর করে তারা এটা করবে এবং এটাই হবে, এটা তো হইতে পারে না। এই জন্য এই বিষয়ে তাৎক্ষণিকভাবে জাতিসংঘ সহ আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা আছে তাদেরকে ইনভলভ করা। আজকে আপনি ইসের মধ্যে ওইখানে কি দিতে চাচ্ছেন, ওইখানে রোহিঙ্গাদের ওইখানে মানে কি মানবিক করিডোর, আপনি ওই করিডোর চাইতেছেন, আর এইখানে থেকে এই জাতিসংঘ এটা দেখে না যে আজকে একদিন ধরে আমার ফারাক্কার বাঁধ, অন্য টিপাই মুখ বাঁধ, অন্য কিছু দিয়ে আমার পানিতে শুকায় মারতে চাইতেছে, বন্যার সময় ভাসায় দিতেছে, এই ব্যাপারে তাদের কোনো ভূমিকা নাই। আর আজকে ওইখানে তাদেরকে আমাদের উপর চাপায় দেওয়ার জন্য যেটা চেষ্টা, অলরেডি 10 লক্ষ রোহিঙ্গা এখানে আছে, যেটা প্রতিদিন 10 লক্ষর সাথে প্লাস হচ্ছে, প্রতিদিন নতুন করে রোহিঙ্গার জন্ম হচ্ছে এখানে। তারপর ইভেন কি ভারত থেকে পর্যন্ত রোহিঙ্গাদেরকে আমাদের এখানে পুশ করে দিচ্ছে। তো এটা কি মানে বাংলাদেশ একটা ছোট দেশ বলে তারা কি যা ইচ্ছা তাই করতে পারবে? সরকারের একটা বলিষ্ঠ ভূমিকা, সরকারের বলিষ্ঠ মানে কি? এবং এই সমস্ত ব্যাপারও বারবার যেটা বলতেছি যে এইগুলো কারণেই তো শেখ হাসিনা যেহেতু আধিপত্যবাদী শক্তির একটা ক্রীড়নক ছিল, সেই ব্যাপারে কোনো ভূমিকা নেয় নাই। এই সরকার কেন এই সমস্ত বিষয়ের উপরে সকল রাজনৈতিক দল, সকল শক্তিকে কেন ঐক্যবদ্ধ করে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলছে না? আমার সময় একেবারেই শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।